বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজুর মুখে অনুভবের সেখানে যাওয়ার সত্যতা শুনে বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায়। বনলতার চোখে মুখে তখন এক পৈশাচিক জয়ের হাসি। সে অনুভবের দিকে তাকিয়ে বাঁকা গলায় বলতে থাকে, কি হলো অনুভব, এখন কোথায় গেল তোমার সেই বড় বড় কথাগুলো? লাজু তো নিজের মুখেই সবটা স্বীকার করে নিল। আসলে চোরের মন পুলিশ পুলিশ। তুমি ভেবেছিলে বাড়িতে এসে মিথ্যে বলে পার পেয়ে যাবে, কিন্তু লাজু তো আর তোমার মতো অত বড় অভিনেতা নয়। ও তো গ্রামের সরল মেয়ে, তাই সত্যিটা উগড়ে দিল। অনুভবের মা তখন কান্নায় ভেঙে পড়েন আর বলতে থাকেন, কৃষ্ণ, তুই শেষ পর্যন্ত এই মেয়েটার জন্য নিজের মা বাবার সামনে দাঁড়িয়ে অবলীলায় মিথ্যে বললি? তোর কি একবারও আমাদের কথা মনে হলো না? অনুভবের বাবাও অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আমি আজ নিজের ছেলের জন্য লজ্জিত বোধ করছি। অনুভব কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে লাজু সরল মনে সত্যি বললেও পরিস্থিতি এখন হিতে বিপরীত হয়ে গেছে। ঠিক এই সময়েই বনলতা লাজুর দিকে এগিয়ে যায় আর আঙুল উঁচিয়ে বলতে থাকে, দেখলি তো লাজু, তোর জন্য এই বাড়িতে আজ কতটা অশান্তি হচ্ছে। তুই চাস অনুভব ওর বাবা মায়ের কাছে ছোট হোক? তুই চাস এই বাড়ির শান্তি নষ্ট করতে? আসলে তোর মতো নিচু বংশের মেয়েরা এটাই চায়, কারো ভালো এরা সহ্য করতে পারে না। তুই কি ভেবেছিস একটু নাচ গান শিখে বা ড্রেস পাল্টে নিলেই তুই অনুভবের যোগ্য হয়ে যাবি? আদেও কি তা সম্ভব? তুই তো আসলে সেই আস্তাকুড়ের আবর্জনা, যে ঝকঝকে প্রাসাদে এসে নিজের জাত চেনাতে ব্যস্ত। বনলতার এই চরম অপমানজনক কথাগুলো শুনে লাজু আর চুপ করে থাকতে পারে না। এতক্ষণ সে মাথা নিচু করেছিল, কিন্তু অপমানের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় সে এবার বনলতার চোখের দিকে সরাসরি তাকিয়ে গর্জে ওঠে। লাজু বলে, যথেষ্ট হয়েছে বনলতা দিদি, আপনি আর একটা শব্দ আমার নামে বা আমার বংশ নিয়ে বলবেন না। আমি সত্যি কথা বলেছি, কারণ আমি অন্যায় কিছু করিনি। আর অনুভব বাবুও কোনো অন্যায় করেননি। তিনি আমার নাচ দেখতে গিয়েছিলেন কারণ তিনি শিল্পকে সম্মান করতে জানেন, আর আপনি তো কেবল ঘৃণা করতে জানেন। বনলতা অবাক হয়ে যায় লাজুর এই পরিবর্তন দেখে। সে ভাবতেও পারেনি লাজু এভাবে পাল্টে যাবে। লাজু বলতে থাকে, আপনি বারবার আমাকে যোগ্যতা নিয়ে কথা শোনাচ্ছেন না? আমার যোগ্যতা কি সেটা কলেজের সবাই আজ দেখেছে। আর আপনি যে অনুভবের স্ত্রী দাবি করছেন, সেই দাবিটা কতটা জোরালো তা একবার নিজের মনকে জিজ্ঞেস করুন তো। আপনি তো কেবল ষড়যন্ত্র করে এই বাড়িতে টিকে আছেন। অনুভবের মা তখন চেঁচিয়ে বলেন, লাজু, তুই কার সাথে কিভাবে কথা বলছিস? তুই কি ভুলে গেছিস ও এই বাড়ির বড় বউ? লাজু তখন বিনীতভাবে অথচ দৃঢ় গলায় বলে, কাকিমা, আমি কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু বনলতা দিদি যেভাবে আমার চরিত্র আর আমার পরিবার নিয়ে কথা বলছেন, সেটা মেনে নেওয়া অসম্ভব। অনুভব বাবু কেন মিথ্যে বলেছেন জানেন? কারণ আপনারা ওনাকে সহজভাবে কোনো কিছু গ্রহণ করতে দেন না। আপনারা সব সময় ওনাকে সন্দেহের চোখে দেখেন, তাই উনি বাধ্য হয়ে লুকিয়েছেন। বনলতা তখন লাজুকে মারার জন্য হাত তোলে, কিন্তু মাঝপথে অনুভব সেই হাত ধরে ফেলে। অনুভব গম্ভীর গলায় বলে, বনলতা, নিজের সীমা অতিক্রম করো না। লাজু যা বলছে একদম ঠিক বলছে। আমি ওর নাচ দেখতে গিয়েছিলাম কারণ ও কঠোর পরিশ্রম করেছে, আর একজন বন্ধুর পাশে দাঁড়ানো বা তার সাফল্য দেখা কোনো অপরাধ নয়। তোমরা যেভাবে তিলকে তাল করছো, তাতে মনে হচ্ছে আমি কোনো মহা পাপ করেছি। আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না। এই বলে অনুভব ওখান থেকে গটগট করে উপরে চলে যায়। লাজু ও বনলতাকে এক রাশ অবজ্ঞা ছুড়ে দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। বনলতার রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সুদেবকে দিয়ে সে এমন কিছু করাবে যাতে লাজুর এই অহংকার ধুলোয় মিশে যায়। অন্যদিকে অনুভব নিজের ঘরে বসে ভাবতে থাকে, লাজু আজ যেভাবে তার হয়ে কথা বলেছে তাতে সে অবাক। লাজুর এই সাহস আর স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছে। সে বুঝতে পারে লাজু আর সেই আগের ভীতু মেয়েটি নেই। সে এখন নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে। পরদিন সকালে দেখা যায় বনলতা সুদেবকে ফোন করে আবার উস্কানি দিচ্ছে। সে বলে, সুদেববাবু, আপনি যদি এখনও চুপ করে থাকেন তবে লাজুকে আর ফিরে পাবেন না। লাজু এখন কলকাতায় অনুভবের সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছে। ওরা দুজনে কাল রাতে অনেক রাত পর্যন্ত একসাথে ছিল। সুদেব ওদিকে রেগে অস্থির হয়ে যায়। সে ঠিক করে সে এখনই কলকাতায় আসবে, লাজুর একটা হিল্লে করতে। দীপা তাকে আটকানোর চেষ্টা করলেও সে শোনে না। এদিকে লাজু কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এমন সময় বনলতা তার সামনে এসে দাঁড়ায় আর বলে, কাল তো অনেক চওড়া চওড়া কথা বললি, আজ দেখ তোর জন্য কি উপহার অপেক্ষা করছে। লাজু কোনো কথা না বলে এড়িয়ে যেতে চাইলে বনলতা বলে, পালাচ্ছিস কেন? সুদেব আসছে, আজ তোর সব সত্যিটাও যখন জানবে তখন কি করবি?
লাজু থমকে দাঁড়ায়। সে জানে সুদেব খুব জেদি আর রাগী মানুষ, কিন্তু সে নিজেকে শক্ত করে বলে, সুদেব নাটা আসুক, আমি ওকেও সব সত্যিটা বলবো। আমি কোনো অন্যায় করিনি, তাই ভয়ও পাই না। সারাদিন পর অনুভব যখন অফিস থেকে ফেরে, সে দেখে বাড়ির সামনে সুদেব দাঁড়িয়ে আছে। সুদেবের চোখ মুখ লাল রাগে। সে অনুভবের কলার ধরে বলতে থাকে, আপনি আমার বোনের মতো লাজুকে নিয়ে কি ছিনিমিনি খেলছেন? অনুভব অবাক হয়ে যায়। সে সুদেবকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সুদেব চিৎকার করে বলতে থাকে, বনলতা দিদি আমাকে সব বলেছে। আপনারা নাকি একসাথে রাত কাটাচ্ছেন, লাজু নাকি খারাপ পথে যাচ্ছে। অনুভব আর সহ্য করতে পারে না। সে সুদেবকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আগে নিজের কান দিয়ে সবটা শুনুন, তারপর কথা বলুন। বনলতা যা বলছে সব মিথ্যে। বনলতা তখন বারান্দা থেকে হাসতে হাসতে নেমে আসে আর বলে, কই মিথ্যে? সুদেব, তুমি নিজেই লাজুকে জিজ্ঞেস করো, ও কাল রাত কত অবধি বাইলে ছিল? লাজু তখন ঘর থেকে বেরিয়ে আসে আর সুদেবের সামনে গিয়ে দাঁড়ায়। সুদেব বলে, লাজু, তুই কি সত্যি এই লোকটার সাথে মেলামেশা করছিস? লাজু শান্ত গলায় বলে, সুদেব দাদা, আমি পড়াশোনা করছি আর নাচ শিখছি। অনুভব বাবু আমাকে সাহায্য করছেন মাত্র। বনলতা দিদি তোমাকে ভুল বোঝাচ্ছেন। সুদেব বিশ্বাস করতে চায় না। সে বলে, আমি তোকে বাড়ি নিয়ে যাব এক্ষুনি। লাজু বলে, আমি যাব না, আমার পরীক্ষা সামনে, আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। অনুভব তখন সুদেবকে বলে, দেখুন সুদেববাবু, লাজু কোনো সম্পত্তি নয় যে আপনি ওকে জোর করে নিয়ে যাবেন। ও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। ও কোথায় থাকবে সেটা ওর সিদ্ধান্ত। সুদেব যখন লাজুকে জোর করে টানতে যায়, তখন অনুভব লাজুকে আড়াল করে দাঁড়ায়। এই প্রথমবার অনুভব সবার সামনে লাজুর হাত শক্ত করে ধরে। বনলতা এটা দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সে বুঝতে পারে তার চাল উল্টে যাচ্ছে। অনুভব স্পষ্ট জানিয়ে দেয়, লাজু এই বাড়িতেই থাকবে আর ওর পড়াশোনা শেষ করবে। যদি কারোর কোনো সমস্যা থাকে তবে সে এই বাড়ি ছেড়ে যেতে পারে। অনুভবের এই কঠোর রূপ দেখে বাড়ির সবাই চুপ হয়ে যায়। বনলতা বুঝতে পারে লাজুকে সরাতে হলে তাকে এখন বড় কোনো চাল চালতে হবে। কিন্তু লাজুও মনে মনে ঠিক করে নিয়েছে সে আর হার মানবে না। বনলতার প্রতিটা চাল সে বুদ্ধি দিয়ে মোকাবিলা করবে আর অনুভবের যোগ্য হয়ে নিজেকে প্রমাণ করবেই করবে। গল্পের পরবর্তী মোড়ে কি লাজু পারবে সুদেবকে শান্ত করতে, নাকি বনলতা নতুন কোনো চক্রান্তে সফল হবে, সেটাই এখন দেখার বিষয়। সুদেবের আগমনে বাড়ির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বনলতা মনে মনে হাসছিল, কারণ সে জানত সুদেবকে একবার খেপিয়ে দিতে পারলে লাজুর আর এই বাড়িতে থাকা হবে না। সুদেব লাজুর হাত ধরে টানতে শুরু করলে লাজু কান্নায় ভেঙে পড়ে আর বলে, সুদেব দাদা, তুমি আমাকে ভুল বুঝছ, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু সুদেব তখন রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বলতে থাকে, তুই এই শহরের চাকচিক্য দেখে ভুলে গেছিস তোর আসল পরিচয় কি। বনলতা দিদি ঠিকই বলেছিল, তুই এখন এই বড় বাড়ির ছেলের সাথে স্বপ্ন দেখছিস। ঠিক এই সময় অনুভব গর্জে ওঠে আর সুদেবের হাত থেকে লাজুর হাতটা ছাড়িয়ে নেয়। অনুভব বলে, যথেষ্ট হয়েছে, আপনি লাজুর সাথে এভাবে ব্যবহার করতে পারেন না। সুদেব বলে, আপনি কি আমাকে আটকানোর? আমি ওর দাদা হই। অনুভব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আপনি ওর দাদা হতে পারেন, কিন্তু ওর অভিভাবক নন। লাজু এখানে নিজের ইচ্ছায় পড়াশোনা করতে এসেছে, আর ও যা করছে তার সবটাই আমি জানি। বনলতা তখন মাঝখান থেকে ফোড়ন কাটে আর বলে, আহা অনুভব, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? সুদেব তো ওর ভালোর জন্যই বলছে। দেখলি তো সুদেব, অনুভব কিভাবে লাজুর পক্ষ নিচ্ছে। এদের মধ্যে নিশ্চয়ই ডাল মেকুচ কালা হ্যাঁ। লাজু কখন চোখের জল মুছে বনলতার দিকে তাকায়। ওর দৃষ্টিতে তখন আগুন ঝরছে। সে বলে, বনলতা দিদি, আপনি আর কত নিচে নামবেন? একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলতে আপনার বাধে না? আপনি তো জানেন আমি কাল কোথায় ছিলাম আর অনুভববাবু কেন গিয়েছিলেন। আপনি নিজেই তো ষড়যন্ত্র করে ওনাকে সেখানে পাঠিয়েছিলেন, যাতে আজ এই নাটকটা করতে পারেন। বনলতা হকচকিয়ে যায়। সে ভাবেনি লাজু এভাবে পাল্টা আক্রমণ করবে। বাড়ির বড়রা তখন ড্রয়িং রুমে এসে জড়ো হন। অনুভবের জেঠু বলেন, কি হচ্ছে এসব? সুদেব, তুমি শান্ত হও, আমরা সবাই এখানে আছি। লাজুকে আমরা আমাদের মেয়ের মতোই দেখি। সুদেব বলে, জেঠুমণি, আপনারা ওকে প্রশ্রয় দিচ্ছেন, তাই ও মাথায় চড়েছে। ও নাকি কলেজে নাচ করছে। ঘরের মেয়ে বাইরে গিয়ে নাচবে, এটা আমাদের বংশে কোনোদিন হয়নি। লাজু তখন মাথা উঁচু করে বলে, কেন হবে না সুদেব দাদা? নাচ তো একটা শিল্প। আমি যদি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করতে পারি, তবে নাচ শিখলে দোষ কোথায়? আর অনুভববাবু আমাকে উৎসাহ দিয়েছেন বলেই আমি আজ এতদূর আসতে পেরেছি। বনলতা বলে, উৎসাহ না অন্য কিছু?
অনুভব বলে, বনলতা মুখ সামলে কথা বলো, তুমি যা ভাবছ বা যা রটানোর চেষ্টা করছো তার কোনো ভিত্তি নেই। আমি লাজুকে শ্রদ্ধা করি, ওর লড়াইকে সম্মান করি, আর তোমরা যারা ওকে নিচু দেখানোর চেষ্টা করছো তারা আসলে নিজেদের নিচুতাই প্রকাশ করছো। অনুভবের মা তখন বলেন, কৃষ্ণ, তুই কি বলতে চাস আমরা সবাই ভুল আর এই মেয়েটা ঠিক? অনুভব বলে, মা, আমি সেটা বলছি না, আমি বলছি তোমরা লাজুকে চেনার চেষ্টা করনি। ও কতটা সরল আর কতটা পরিশ্রমী সেটা তোমরা দেখতে পাওনি, কারণ তোমরা সবসময় বনলতার চশমা দিয়ে জগৎটাকে দেখছ। বনলতা তখন কান্নার অভিনয় শুরু করে আর বলে, আমি তো এই বাড়ির ভালো চাই অনুভব, তাই আমি সুদেবকে ডেকেছি, যাতে লাজুকে ও নিয়ে যায় আর এই বাড়িতে কোনো অশান্তি না হয়। লাজু তখন হাসে আর বলে, অশান্তি তো আপনি সৃষ্টি করছেন দিদি, আপনি যদি নিজের ঘর সামলাতেন তবে অন্যের ঘরে উকি দেওয়ার সময় পেতেন না। সুদেব লাজুকে বলে, তুই কি যাবি না আমার সাথে? লাজু বলে, না, আমি যাব না, আমি আমার পড়াশোনা শেষ করব আর নিজেকে যোগ্য প্রমাণ করব, তারপর আমি নিজের ইচ্ছায় গ্রামে ফিরব, কিন্তু এখন নয়। সুদেব রেগে গিয়ে বলে, তবে তুই আজ থেকে আমার মরা মুখ দেখবি। এই বলে সুদেব ওখান থেকে বেরিয়ে যায়। লাজু ভেঙে পড়ে, সোফায় বসে পড়ে। অনুভব ওর পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, ভেঙে পড়ো না লাজু, সত্যের পথ সবসময় কঠিন হয়, তুমি যা করছো তাতে কোনো ভুল নেই। বনলতা তখন গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। সে বুঝতে পারে আজকের দানে সে হেরে গেছে, কিন্তু সে দম্বার পাত্রী নয়, সে নতুন পরিকল্পনা করতে থাকে, কিভাবে লাজুকে সবার চোখে আরও খারাপ করা যায়। রাত বাড়লে অনুভব লাজুর ঘরে যায় আর দেখে লাজু জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। অনুভব বলে, লাজু, তুমি কি এখনও সুদেবের কথা ভাবছ? লাজু বলে, সুদেব দাদা আমাকে খুব ভালোবাসে, কিন্তু বনলতা দিদি ওর মাথায় বিষ ঢুকিয়ে দিয়েছে। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু অনুভব বাবু, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? অনুভব একটু ইতস্তত করে বলে, আমি জানি না লাজু, তবে তোমার ওই নাচের পারফরমেন্স দেখার পর আমার মনে হয়েছে তোমার মধ্যে এক অদ্ভুত প্রতিভা আছে যা নষ্ট হতে দেওয়া উচিত নয়। আর তুমি যখন মঞ্চে ছিলে আমি দেখছিলাম তোমার চোখে এক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমি মরতে দিতে পারি না। লাজু অনুভবের দিকে তাকায় আর মনে মনে ভাবে, এই মানুষটা কেন এত ভালো, কেন সে বারবার ওর জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে। পরদিন সকালে কলেজে যাবার সময় বনলতা লাজুকে আটকায় আর বলে, কাল তো অনেক নাটক করলি, অনুভবকে হাত করে নিয়েছিস, ভাবছিস খুব জিতে গেছিস। মনে রাখিস, অনুভব আমার স্বামী আর আমি ওকে তোর হতে দেব না কোনো দিনও। লাজু শান্ত গলায় বলে, দিদি, আমি আপনার স্বামীকে চাই না, আমি চাই আমার সম্মান আর আমার অধিকার। আপনি যদি অনুভবের যোগ্য হতেন তবে আপনার মনে এত ভয় থাকত না। আপনি জানেন অনুভব আপনাকে ভালোবাসে না, তাই আপনি আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, কিন্তু আমার কাছে এসবের কোনো দাম নেই, আমি শুধু পড়তে চাই। বনলতা বলে, দেখব তুই কত পড়তে পারিস, তোর কলেজে যাওয়ার পথ আমি বন্ধ করবই। লাজু কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। কলেজে গিয়ে লাজু দেখে নীলাভজ ওর জন্য অপেক্ষা করছে। নীলাভজ বলে, কি লাজু, কালকের পর তো তুমি সেলিব্রিটি হয়ে গেছো, তোমার নাচের খুব প্রশংসা হচ্ছে। লাজু বলে, ধন্যবাদ, কিন্তু আমার মন ভালো নেই নীলাভজ। নীলাভজ সব শুনে বলে, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি, আর তোমার ওই বনলতা দিদিকে আমি দেখে নেব। লাজু বলে, না নীলাভজ, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমি নিজেই সামলাতে চাই। এদিকে বাড়িতে বনলতা অনুভবের মায়ের কান ভাঙাতে থাকে। সে বলে, মা, অনুভব ইদানিং লাজুর জন্য অনেক খরচ করছে, ওর কলেজের ফিজ, ওর নাচের ক্লাস, এসব তো অনুভবের পকেট থেকেই যাচ্ছে। অনুভব কি এতটাই বড়লোক হয়ে গেল যে একজনের দায়িত্ব একা নেবে? অনুভবের মা চিন্তায় পড়ে যান। তিনি অনুভবকে ডেকে জিজ্ঞেস করেন, কিরে, তুই নাকি লাজুর সব খরচ নিজেই চালাচ্ছিস? অনুভব বলে, হ্যাঁ মা, তো কি হয়েছে, ও তো এই বাড়িরই অংশ, ওর বাবা নেই তাই আমি দায়িত্ব নিয়েছি। মা বলেন, কিন্তু বনলতা বলছে তুই নাকি নিজের জমানো টাকা সব ওর পেছনে দিচ্ছিস। অনুভব রেগে যায় আর বলে, বনলতা কে, আমার অ্যাকাউন্ট চেক করার অধিকার কে দিল? বনলতা তখন ঘরে ঢুকে বলে, আমি তোমার স্ত্রী অনুভব, আমার জানার অধিকার আছে। অনুভব বলে, অধিকার আগে অর্জন করতে হয় বনলতা, এভাবে গোয়েন্দাগিরি করে অধিকার পাওয়া যায় না। আমি লাজুকে সাহায্য করছি কারণ ও যোগ্য, আর আমি এটা চালিয়ে যাব। বনলতা তখন নিজের তুরুপের তাস খেলে। সে বলে, ঠিক আছে, তবে আমিও আজ থেকে এই বাড়িতে থাকব না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, দেখি তুমি কিভাবে সামলাও। অনুভবের মা আতঙ্কিত হয়ে পড়েন আর বলেন, না বনলতা, তুই যাস না, কৃষ্ণ, তুই ক্ষমা চা বনলতার কাছে। অনুভব বলে, আমি কোনো ভুল করিনি তাই ক্ষমা চাইব না। বনলতা চাইলে যেতে পারে।
বনলতা অবাক হয়ে যায়। সে ভেবেছিল অনুভব ভয় পাবে, কিন্তু অনুভব এখন অনেক বেশি সাহসী হয়ে উঠেছে। বনলতা জেদ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। সেভাবে অনুভব ওকে আটকাবে, কিন্তু অনুভব ওকে যেতে দেয়। বনলতা বাপের বাড়ি গিয়ে আরও বড় ষড়যন্ত্র শুরু করে। সে লাজুর গ্রামের লোকেদের খেপিয়ে তোলে আর বলে লাজু কলকাতায় গিয়ে নষ্ট হয়ে গেছে। গ্রামের মোড়লরা ঠিক করেন তারা কলকাতায় আসবেন লাজুকে ধরে নিয়ে যেতে। এদিকে লাজু এসবের কিছুই জানে না। সে মন দিয়ে পড়াশোনা করছে আর অনুভবের সাথে ওর বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। অনুভব বুঝতে পারছে লাজু ছাড়া ওর জীবন এখন অপূর্ণ, কিন্তু সে সেটা মুখে বলতে পারছে না। একদিন বিকেলে অনুভব লাজুকে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে যায়। সেখানে অনুভব লাজুকে বলে, লাজু, তুমি যদি কোনোদিন একা হয়ে যাও তবে মনে রেখো আমি সব সময় তোমার পাশে থাকব। লাজু হাসে আর বলে, আমি জানি অনুভব বাবু, আপনি না থাকলে আমি হয়তো কবেই হারিয়ে যেতাম, কিন্তু আমাদের এই সম্পর্কটাকে লোকে কি বলবে? অনুভব বলে, লোকের কথা ছেড়ে দাও, নিজের মনের কথা শোনো। লাজু অনুভবকে কিছু বলতে যাবে, এমন সময় ওর ফোনে একটা মেসেজ আসে বনলতার। মেসেজে তাতে লেখা আছে, কাল সকালে তৈরি থেকো, তোমার লাজুর আসল বিচার হবে, গ্রামের মানুষ আসছে বিচার করতে। লাজু মেসেজটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু অনুভব ওর হাত চেপে ধরে বলে, ভয় পেও না লাজু, আমি আছি তো, দেখি কে তোমাকে আমার থেকে আলাদা করে। আগামীর এই কঠিন লড়াইয়ে লাজু আর অনুভব কি জয়ী হতে পারবে, নাকি বনলতার ষড়যন্ত্রে আবারও অন্ধকার নেমে আসবে লাজুর জীবনে, সেটা সময়ই বলবে। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।